আশ-শাফি ফিজিওথেরাপি কেয়ার। সেবার জন্য আসুন, সুস্থ হয়ে ফিরুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে আমরা আলোচনা করব। অত্যন্ত কমন একটি সমস্যা, বিশেষ করে আমাদের দেশের নারী সমাজ। আমাদের দেশের নারীরা বেশি এই ডেফিসিয়েন্সিতে ভুগে থাকেন। তার অনেকগুলি কারণ রয়েছে। একটি হচ্ছে পরিবার থেকেই আসলে আমাদের সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে বলা হয় তোমরা কম খাবা, ছেলের সন্তানদের বলা হয় তোমরা বেশি খাবা। এই একটা টেন্ডেন্সি ছোটোবেলার থেকে আমাদের বিশেষ করে দরিদ্র শ্রেণীতে বেশি দেখা যায়, নিম্ন শ্রেণীতে বেশি দেখা যায়। এছাড়াও আমাদের মেয়েদেরও একটি খাওয়ার প্রতি একটা অনীহা রয়েছে। তারা খাওয়াকে একটু বিরক্ত বোধ করেন, খেতে চান না। এটা একটা মেন্টালি তাদের এইভাবে গ্রো হয়। নাম্বার 3 হচ্ছে যে মিনিস্ট্রেশন। প্রতি মাসে মিনিস্ট্রেশন হয় এবং অনেক মেয়েদেরই প্রায় দেখা যায় যে ইরেগুলার মিনিস্ট্রেশন হয়, হ্যামোরেজিং হয়, মানে ডিওবি হয়, ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং হয়, বিভিন্ন রকম সমস্যার কারণে বেশি ব্লিডিং হয়। সে কারণে হওয়ার চান্স অনেক বেশি থাকে। এছাড়া অন্যতম যে কারণ হচ্ছে আমাদের কৃমি। আমাদের দেশে আসলে কৃমি একটি গুরুত্বপূর্ণ একটি সমস্যা এবং এই কৃমির কারণে আমরা পুষ্টিহীনতায় ভুগি এবং রক্তস্বল্পতায় ভুগে থাকি। এটা একটা অন্যতম কারণ। আর এই বিষয়ে আসলে এই যখন অ্যানিমিয়ায় ভোগেন তখন কিছু কমন সমস্যা আসলে তারা ভোগেন, কিন্তু অনেক সময় এটা আমাদের প্রপারভাবে ডায়াগনোসিস হয় না। অনেক দিন যাবত আমরা অনেক কিছু বড় বড় বিষয় নিয়ে ভাবতে থাকি, অনেক সময় ছোটো বিষয়টা আমাদের আর নজরে আসে না। যেমন দেখা গেলো যে এই ধরনের পেশেন্টরা সাধারণত কী হয়, খুব দুর্বল বোধ করেন, অল্পটু পরিশ্রমে ক্লান্তি বোধ করেন, মাথা ঘুরান, বসা থেকে দাঁড়ালে মাথা একটা চক্কর মারে, একটু হাঁটলেই শ্বাসকষ্ট হয়, অস্থির অস্থির লাগে, খাওয়া অরুচি থাকে, হাত পা একটু ফ্যাকাশে থাকে এবং খুব দুর্বল বোধ করেন। কখন হাত পা ঠান্ডা ঠান্ডা লাগেন, বুক ধরপড় ধরপড় করে, সর্বোপরি দুর্বলতা এবং খাওয়া অরুচি তো থাকেই। এই জিনিসগুলো আমাদের প্রায় থাকে এই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আমরা এই জিনিস নর্মাল জিনিসগুলো থাকে। এছাড়াও আরও যে গুরুত্বপূর্ণ যে লক্ষণগুলি থাকে সেটা হচ্ছে কি থাকে, যে এই মুখের এই অংশগুলো, এইগুলো একটা মানে ফাটা একটা ভাব থাকে। আমরা মনে করি যে অনেক ক্ষেত্রেই আমরা ওই মুখের ঘা বলে আমরা ধারণা করে নিই। আর যেটা হয় যে জিভটা কি থাকে, জিভটা একদম স্মুথ সমান থাকে। আর কি হয় যে নখ ভেঙে যায়, প্রায় মনে হয় ব্রিটেল নেক দেখা যায় এবং নখগুলো চামচের মতো কিছুটা ডিফর্ম, অলরেডি সিভিয়ার কেসে দেখা দেয়। এই লক্ষণগুলি আমাদের থাকে। তো আমরা এখন এই লক্ষণগুলো আমরা জানলাম, এগুলো দেখলে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ধারণা করব। এছাড়াও ল্যাবরেটরি যে টেস্টগুলি থাকতে পারে সেগুলো আমরা দেখব। তো আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া মূলত এই বিষয়টা আমরা এখন আলোচনা করব যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বলতে কী বোঝায়। অর্থাৎ এমন অ্যানিমিয়া বলতে যে আমরা বলছি যে রক্ত স্বল্পতা বলতে হিমোগ্লোবিনের স্বল্পতা, অর্থাৎ আরবিসির স্বল্পতা। এবং এই স্বল্পতাটার মধ্যে যে আমরা বলছি যে রক্ত গঠনের জন্য অনেকগুলো উপাদানের প্রয়োজন। আমরা উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যেমন খিচুড়ি রান্না করতে প্রয়োজন হলো আমাদের চাল দরকার, ডাল দরকার, তেল দরকার, অনেক কিছু যেমন প্রয়োজন, অনুরূপভাবে আরবিসি তৈরি হতে চাইলে অনেক কিছুর প্রয়োজন। ভিটামিন সির প্রয়োজন, ভিটামিন B12 এর প্রয়োজন, ফলিক অ্যাসিডের প্রয়োজন, প্রোটিন প্রয়োজন, এরিথ্রোপয়েটিনের প্রয়োজন, অনেক কিছু প্রয়োজন। এবং এই যে উপাদানের মধ্যে একটা উপাদানও যদি কম থাকে তাহলে কিন্তু একটা সুস্থ, একটি সুন্দর একটি আরবিসি গঠন হবে না। অনুরূপভাবে সব ঠিক আছে, কিন্তু যদি আয়রন একটা বিশেষ প্রয়োজন উপাদান, সেই আয়রন যদি ঘাটতি থাকে তাহলে কি হবে না, আমাদের আরবিসিটা গঠন হবে না। এবং এই আয়রন ঘাটতির জন্য যে ধরনের অ্যানিমিয়া হবে সেই অ্যানিমিয়াকে আমরা কি বলতেছি, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেটা আমাদের দেশে খুবই বেশি কমন। এখন আমরা বলতেছি যে এই আয়রন কখন ঘাটতি হতে পারে, কখন আমাদের শরীরে আয়রন না থাকলে অ্যানিমিয়া হবে, তা আয়রন কখন না থাকবে না, সেই অনেকগুলো কারণ রয়েছে, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 1 যদি আমরা বলি যে এই আয়রন কখন আমাদের থাকবে না, প্রথম কথা হচ্ছে যে আয়রন আমরা যে আয়রন আমরা খাচ্ছি, হ্যাঁ, আমরা অনেক সময় আমরা কচুর লতির সাথে আয়রন থাকে, আমাদের শাকের সাথে আয়রন থাকে। তো এই আয়রনগুলো আমরা খাই, কিন্তু আমাদের শরীরে যথাযথভাবে কি হয় না, অ্যাবজর্ব হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ, অ্যাবজর্ব হচ্ছে না। কেন হচ্ছে না, তার অনেকগুলো কারণ রয়েছে। যে সেটা হচ্ছে সেই আয়রনগুলো কী হতে হবে, যদি আমাদের ফেরিক ফর্মে যদি আমাদের আয়রন থাকে তাহলে কি হবে, সেই আয়রনটা বেশি অ্যাবজর্ব হবে। এবং অ্যাসিডিক, অর্থাৎ দেখা গেলো যে আমাদের পেটের, আমাদের যেমন স্টোমাক অ্যাসিডিক ফর্মে থাকে, এবং স্টোমাকের মধ্যে কী হতে হবে, আয়রনটা অ্যাবজর্ব হতে হবে। স্টোমাক অন্য যে আমাদের ইন্টেস্টাইনে কিন্তু সেটা হচ্ছে অ্যালকালাইন, মানে ক্ষারীয় অবস্থায় থাকে, কিন্তু স্টোমাক থাকে অ্যাসিডিক ফর্মে থাকে, অ্যাসিডিক অবস্থায় থাকে। অর্থাৎ এই অংশে কী হতে হবে, আমাদের
আয়রন বেশি অ্যাবজর্ব হয়ে থাকে, এবং কোনো কারণে যদি তার এই অ্যাসিডিটির এই অবস্থার মধ্যে যদি আয়রন যদি ঠিকমতো স্টোমাকে যদি রিলিজ না হয় বা স্টোমাকে যদি ওই অবস্থা না থাকে, তাহলে আয়রনটা অ্যাবজর্ব হবে না। আর একটা ভিটামিন ভিটামিন সি, অর্থাৎ যদি ভিটামিন সি যদি সমৃদ্ধ, মানে খাবার খাচ্ছি, কথার কথা দেখা গেলো যে আমি কচু শাক খাচ্ছি, দর্শক লক্ষ্য করেন কচু শাকের প্রচুর আয়রন রয়েছে, কিন্তু এই কচু শাকের আয়রনটা আমার শরীরে তখনই অ্যাবজর্ব হবে যদি এর সাথে ভিটামিন সি থাকে। অর্থাৎ আমি কচু শাকের সাথে যদি আমি লেবু দিই, তাহলে ভিটামিন সি থাকলো, তাহলে কচু শাকের আয়রনটা যথাযথভাবে অ্যাবজর্ব হলো এবং আমি আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া ভোগা থেকে রক্ষা পেলাম। ব্যাপারটা এরকম। আচ্ছা, এবার হচ্ছে হিম পোষণ। এখন হিম পোষণে আবার ব্যাপারটা এরকম যে এই মানে হিমোগ্লোবিন এই জিনিসগুলো যেমন দেখা গেলো যে আমাদের ভিটামিন B12, ফলিক অ্যাসিড, এগুলো আবার দেখা গেলো যে আমাদের ইন্টেস্টাইন আছে, সেই ইন্টেস্টাইনে আমাদের যদি আমরা বলি এরকম যেগুলো যদি স্টোমাক হয়, তাহলে এটা হচ্ছে আমাদের স্মল ইন্টেস্টাইন। তো এই স্মল ইন্টেস্টাইনে আমাদের কি হবে, ফলিক অ্যাসিড অ্যাবজর্ব হবে। এখন কোনো কারণে যদি এখানে সিলিয়াক ডিজিজ বলে একটা রোগ আছে, সেগুলো যদি সেই ডিজিজের ক্ষেত্রে এই স্মল ইন্টেস্টাইনে প্রবলেম হয়, এবং সেই ক্ষেত্রে ফলিক অ্যাসিড যথাযথভাবে অ্যাবজর্ব হয় না, এবং যদি ফলিক অ্যাসিড ঠিক মতো অ্যাবজর্ব না হলে আলটিমেটলি আয়রন গঠন হবে না আমাদের, সেক্ষেত্রে অবশ্য মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে। কিন্তু বলতে চাচ্ছিলাম যে এই সাথে কিন্তু আমাদের অ্যানিমিয়া রিলেশন আছে। আবার দেখা গেলো যে এই যে অ্যাবজর্পশনের ব্যাপারটা, যে ডিস্টাল আইলিয়াম এবং টার্মিনাল আইলিয়ামে কি হবে, ভিটামিন B12 অ্যাবজর্ব হবে। অর্থাৎ এখানে দেখা হলো যে ডিস্টাল আইলিয়ামের মধ্যে প্রবলেম আছে, তাহলে ভিটামিন B12 ঠিক মতো অ্যাবজর্ব হবে না, তখন না হলে কি হবে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে। সেটা হচ্ছে আলাদা একটা ব্যাপার। আর একটা যে কারণটা কি, কারণ হচ্ছে যদি আমাদের ইনটেক, অর্থাৎ আমাদের পুষ্টিহীনতা যদি আমরা ভুগে থাকি, আমরা যদি যথাযথ আয়রন সমৃদ্ধ খাবার না খাই, যদি প্রোটিন না খাই, তাহলে এগুলো যদি না খাই, তাহলে আমাদের আয়রন ডিফিসিয়েন্সি হবে। ইনটেক যদি না হয়। নাম্বার 2 হচ্ছে ব্লিডিং। অনেক ক্ষেত্রে যেটা আমরা একটু আগে বললাম যে মিনিস্ট্রেশন, মহিলাদের মাসিকের কারণে একটা ব্লিডিং হয়। আবার পাইলস, দেখা গেলো অনেকেরই ওই পাইলস থাকে, লজ্জা বলেন না, ওইটা বছরের পর বছর নিয়ে চলেন, প্রতিদিন একটু করে রক্ত যায়, একটু রক্ত যেতে যেতে একটা সময় সে কী হয়, অ্যানিমিয়া ভুগে। এছাড়াও আমাদের কী হতো, পেপটিক আলসার ডিজিজ, আমরা যে এখানে বললাম আমরা জিআই সমস্যা, তো পেপটিক আলসার ডিজিজের ক্ষেত্রেও কী হতে পারে, যে ইন্টেস্টাইনও ঠিক মতো যথাযথভাবে কী হয় না, আয়রন অ্যাবজর্ব হয় না। আয়রন অ্যাবজর্ব না হলে যেটা হয়, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে থাকে। তাহলে এই যে আয়রন আমরা অ্যানিমিয়ার যে মূলত অ্যাবজর্পশন যে কারণটা বললাম। আচ্ছা, এরপরে আমরা এবার আসবো যে এই আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া যে হইলো, আমরা কি করে কনফার্ম হব। হ্যাঁ, এখন একটা ল্যাব আমরা যদি ব্লাড টেস্ট করি, সেই ব্লাড টেস্টে যদি আমরা শুধুমাত্র যদি হিমোগ্লোবিনের আশায় থাকি যে হিমোগ্লোবিন কম, দেখা গেলো একটা ইয়াং মেয়ের যদি আমরা হিমোগ্লোবিন করার পর যদি দেখি সেখানে মনে করেন যে 10 হইলো, 10 হইলেই যে আমরা শুধু অ্যানিমিয়া বলবো, সেই অ্যানিমিয়াটা কী ধরনের অ্যানিমিয়া যদি আমরা প্রপারভাবে ডায়াগনোসিস করতে না পারি, তার চিকিৎসা তার ঠিক মতো যথাযথ হবে না। তাহলে প্রপার ডায়াগনোসিস করতে চাইলে আমাদের কী করতে হবে, ল্যাবে যেতে হবে। ল্যাবে গেলে দেখা যাবে যদি আমরা একটা ব্লাড ফিল্ম করি, ব্লাড ফিল্ম আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেই ফিল্মে দেখা যাবে যে ওই কমেন্টে লেখা থাকবে যে মাইক্রোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া থাকবে, একটা কমেন্ট থাকবে। আর এর সাথে আমরা কি দেখবো, যে অ্যানালাইসিসে দেখবো যে এমসিবি, MCH, MCHC এগুলি কী হবে, সব কমে যাবে, এবং সিরাম আয়রন লেভেল কী হবে, কম থাকবে, এবং সিরাম ফেরিটিন, এই সিরাম ফেরিটিন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান, মানে একটা টেস্ট। যদি কারো টেস্টে যদি সিরাম ফেরিটিন এবং সিরাম আয়রন যদি দুইটাই কম থাকে, তাহলে আমরা কনফার্ম হতে পারবো যে এই ব্যক্তিটি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভুগতেছে। এবং কি হবে, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিও কি হবে, বেশি থাকবে, এবং ট্রান্সফারেন্স স্যাচুরেশন কি থাকবে, কম থাকবে। এবং RDW, এখানে যদি RDW যদি বেড়ে যায়, তাহলে আমরা ধরে নেব যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। কিন্তু যদি দেখা যায় যে RDW নর্মাল, তাহলে আমরা ধরে নিব যে ব্যক্তিটি হয়তোবা থ্যালাসেমিয়াতে ভুগতেছে। এখন আমাদের মোটামুটি আমরা ল্যাব টেস্ট দেখলাম, ক্লিনিক্যাল ফাইন্ডিং যেটা প্রথমে বললাম সেগুলো পেলাম, লক্ষণ এগুলো পেলাম, তাহলে আমরা বুঝলাম যে ব্যক্তিটি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে ভুগতেছে। এখন তার ম্যানেজমেন্ট কি হবে, ম্যানেজমেন্ট হবে অ্যাকর্ডিং টু কজ। শুধু আয়রন দিলে হবে না, তার অ্যাকর্ডিং টু কজের উপরে ডিপেন্ড করে তার চিকিৎসাটা করতে হবে। দেখা গেল যে তার পুষ্টি সমস্যা, তাহলে তাকে পুষ্টির ব্যাপারে তাকে সতর্ক করতে হবে। সে যদি একটু নিম্ন শ্রেণী হয় বা যদি অর্থনৈতিক সমস্যা থাকে, তাকে বলতে হবে যে ওই শুধু টাকা মানে বেশি দামের খাবার হলেই যে খুব ব্যালেন্স ডায়েট হবে, খুব পুষ্টিমান ভালো হবে তা কিন্তু না। অল্প দামের মধ্যেও কিন্তু ভালো পুষ্টিমান খাবার থাকতে পারে, সেই দিকে আমরা কি করবো, আমরা নজর দেবো। যেমন একটাকে বললাম কচু শাকের দাম খুবই কম। আমাদের গ্রাম অঞ্চলে প্রচুর কচু শাক রয়েছে, যেগুলোর মধ্যে দামও কম, হাতের নাগালে পাওয়া যায়, এবং খুব প্রচুর পুষ্টিমান, সেখানে প্রচুর আয়রন রয়েছে। এমন আমরা যদি বলে দিই একটুখানি লেবু, যদি আমরা যদি বলে দিই যে একটু লেবু দিয়ে খাবেন, তাহলে কিন্তু
প্রচুর তার কি হলো আয়রনটা অ্যাবজর্ব হইলো, এবং সেই সাথে তাকে যদি বলি যে একটু প্রোটিনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে খুব দামি মাছ হইতে হবে এমন না, হ্যাঁ কম দামের মাছ তো অনেক পাওয়া যায়, সেই মাছগুলো যদি আমরা প্রতিদিন একটু বলতে পারি, যেমন দেখা গেলো আমি বলবো যে দেখা গেলো যে পাঙ্গাস মাছ, কথার কথা পাঙ্গাস মাছের দাম খুব কম, সিলভার কাপ মাছের দাম কম, এই মাছগুলো কিন্তু দামও কম এবং সব সময় কম বেশি পাওয়া যায়, তাহলে কিন্তু কি হলো যে একটি অল্প দামের মাছের মধ্যে কিন্তু আমার পুরো ব্যালেন্সটা আমরা কি পেয়ে গেলাম। আচ্ছা, এরপর আমি কি বলবো যে কৃমির ব্যাপারে প্রত্যেক মানে যদি গর্ভবতী না হয়ে থাকে ফ্যামিলির সকলেই 3 মাস 4 মাস পর যেন কৃমি ওষুধটা খাওয়াটা তো খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমরা আমাদের যে স্যানিটাইজেশন যে পরিবেশ, সেই পরিবেশে আমাদের মানে কম বেশি সকলেই কিন্তু আমরা এই কৃমি সমস্যা আমরা ভুগতেছি। তাই এটা বলে দিলাম যে খাবারটা বাড়াইলাম, এরপর আমরা দেখলাম যে তার পাইলসের সমস্যা রয়েছে কিনা, তাকে বুঝাইতে হবে যে যদি পায়খানা রক্ত যায় তাহলে, এবং যদি প্রচুর পরিমাণ এই শাকগুলি খায় তাহলে কি হবে, তার পায়খানা নরম থাকবে, পায়খানা নরম হলে তার পাইলসের সমস্যা ব্লিডিং হওয়ার চান্স অনেকটাই কমে যাবে। এবং মাসিক সমস্যা থাকলে তাকে বলতে হবে যে মাসিক সমস্যাটা দ্রুতভাবে সমাধান করেন, ডাক্তারের কাছে যান, তারা যে ওষুধ পানি দিবে সেগুলো খেলে পরে মাসিক রেগুলার মানে যতটুকু হওয়া দরকার ততটুকু হবে। সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো কী হলো আমার সমস্যা আমাদের দূর হয়ে গেল। এরপর আমরা দাঁড়াবো, তারপর আমরা কি করব, আমরা একটি আয়রন সাপ্লিমেন্টের ওষুধ আমরা ওরাল আয়রন দিব, কিন্তু কথা হচ্ছে সেই আয়রনগুলো আমরা শুধুমাত্র এই 1 মাসের জন্য আমরা দিব না, আমরা একটু বেশি দিন আমরা মাত্রায় দিব। কেন দিব, যে তার ওই যে বললাম যে সিরাম ফেরিটিন, এই সিরাম ফেরিটিন স্টোর কিন্তু অনেক কমে থাকে। এখন এটাকে কি করতে হবে, একটা নর্মাল স্টোরে রাখতে হবে। যদি নর্মাল স্টোরে থাকতে কি হবে, যে কোনো ক্রাইসিস মুহূর্তে সে কী করতে পারবে, সেটা সাপ্লাই দিয়ে বডিকে একটা ভালো লেভেলে রাখবে। এবং সেটা 1 মাসে হয় না, আরও কখন 2 মাস 3 মাস 4 মাসও এটাকে মেনটেন রাখতে হয়, যাতে করে কী হয়, তার শরীরটা একটা স্বাস্থ্য লেভেলে ভালো থাকে। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।